টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে যেসব পরিবর্তন আনা হয়েছে সে বিষয়ে। গুরুত্বপূর্ণ কয়েকটি পরিবর্তন এনে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনী অধ্যাদেশ চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে পলাতক আসামি নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা, ইভিএম পদ্ধতি বাতিল, আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করা এবং জামানতের পরিমাণ বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। কেমন হলো এসব পরিবর্তন? এতে নির্বাচন ব্যবস্থা কতটা স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য এবং নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম। জনাব আলিম, কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি। জি, আমি শুরুতে আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আজকে উপদেষ্টা পরিষদে যে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন এবং সেটি চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে সে বিষয়ে আপনার প্রতিক্রিয়াটা জানতে চাচ্ছি। কেমন হলো আসলে এই সংশোধন? আপনি জানেন যে আমরা যখন এই প্রতিবেদন সরকারের কাছে সাবমিট করেছিলাম, যেটা তার মধ্যে এই বেশিরভাগ সুপারিশই ছিল। যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় আমরা সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছিলাম। আমরা যারা বিদেশে যাদের সম্পত্তি আছে সেটা হলফনামার অন্তর্ভুক্ত করার কথা বলেছিলাম। আমরা না ভোটের বিধান আবার পুনরায় চালু করার কথা বলেছিলাম। আমরা এই যে যখন দলগুলোর মধ্যে এক ধরনের অ্যালায়েন্স হয়, জোট হয়, তখন দলগুলো যাতে যার যার প্রতীক নিয়ে নির্বাচন করে সেই সুপারিশ আমরা করেছিলাম। এরকম ভাবে সবগুলোই কিন্তু আমাদের করা সুপারিশ। কাজে আমি এই যে আরপিওটা যেটা আজকে উপদেষ্টা পরিষদে অনুমোদন হলো সেটাকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে আমরাও কৃতজ্ঞতা প্রকাশ করছি এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য। এবং এটা আগামী জাতীয় নির্বাচন বা পরে যে জাতীয় নির্বাচন, আপনি ধরেন যে সেনাবাহিনীর কথা যদি বলেন, বাংলাদেশে সেনাবাহিনী কিন্তু একটা সব ক্ষেত্রে একটা বড় ভূমিকা, একটা পজিটিভ ভূমিকা পালন করে। এবং আমাদের দেশে যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা অন্যরকম, সবচেয়ে বেশি। এবং তারা যখন মাঠে থাকে তখন কিন্তু নির্বাচনের পরিবেশ অন্যরকম হয়। মানুষ ভোটার নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার চিন্তা করে। এই যে কাজে এই জিনিসটা, এটা একটা ভালো পদক্ষেপ। আবার ধরুন যে একটা ছোট দল যখন বড় দলের সঙ্গে অ্যালায়েন্স করে, তারা বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করে। এটা এক ধরনের একটা বড় বিষয় হচ্ছে যে একটা পলিটিক্যাল পার্টি যখন নিবন্ধন নেয় তখন কিন্তু তার একটা নিজস্ব গঠনতন্ত্র আছে, আইডিওলজি আছে। সেই আইডিওলজি নিয়েই সে জনগণের কাছে যায়, জনগণের সামনে যায়, জনগণকে বলে যে এটা আমার আইডিওলজি, আমি ক্ষমতায় গেলে এইটা বাস্তবায়ন করবো, দেশের চেহারা পাল্টে ফেলবো। এবং তাকে একটা প্রতীকে দেওয়া হয়। কিন্তু সেই প্রতীক, সেই আইডিওলজি বাদ দিয়ে সে একটা বড় দলের প্রতীক নিয়ে যখন নির্বাচন করে তখন এটা কিন্তু এক ধরনের অনৈতিক কাজের মতো মনে হয় আমার কাছে। আমি ঠিক অনৈতিক না, যে কথাটা বলতে চাচ্ছি যে আপনি বোঝাতে চাচ্ছেন যে সেক্ষেত্রে আসলে তাদের নিজস্ব প্রতীক নিয়ে তাদের নির্বাচন করা উচিত। আমি একটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি না ভোটের বিষয়টি বললেন। না ভোট কি সব ক্ষেত্রে না, শুধুমাত্র যেখানে একজন প্রার্থী থাকবে সেখানে? উত্তর দিচ্ছি। না ভোটটা আমাদের পরামর্শ ছিল সার্বজনীন করা, অর্থাৎ সব আসনেই থাকা উচিত। এর কারণটা ছিল, ধরুন যে আমার আসনে 10 জন প্রার্থী আছে, এই 10 জনের একজনকে আমার পছন্দ না, তখন আমি কিন্তু না ভোট খুঁজবো। আমি কেন্দ্রে গেলাম, আমার কেন্দ্রে গেলাম, আমি ভোটটা দেওয়ার জন্য না ভোটকে খুঁজবো, কিন্তু আমি তখন না ভোটকে খুঁজে পাচ্ছি না, তখন কিন্তু আমার সামনে আর কোনো বিকল্প থাকছে না। এই জন্য না ভোটটা সার্বজনীন করা দরকার ছিল। এটা তারপরে আমি এভাবে বলবো যে এটা তো আমাদের দেশে 2008 সালে জাতীয় নির্বাচনে ছিল, তারপরে 2009 বাতিল হয়ে গেল, তারপরে আবার যেভাবে ফিরে এসেছে। কাজেই এই একটা সান্ত্বনা আর কি। বাট ভবিষ্যতে আমরা আশা করবো যেটা সার্বজনীন হবে। এখন তো যেটা হচ্ছে যে আসলে কোনো একটি আসনে যদি একজন প্রার্থী থাকে সেক্ষেত্রে আসলে না ভোটটা থাকবে, যেন কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে না পারে। রাইট। কারণটা হচ্ছে যে বাংলাদেশে এই যে আনপোস্ট ইলেকশন, এটাকে নানাভাবে ব্যবহার করা হয়েছে, নানাভাবে, কখনো কখনো ভয় ভীতি দেখিয়ে, কখনো কখনো টাকা দিয়ে যারা অপোনেন্ট প্রার্থী ছিল তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এটার অপব্যবহার হয়েছে। কাজেই এই জিনিসটা যাতে না ঘটে তার জন্যই এই কাজটা করা। আমি ইভিএম বিষয়ে যদি একটু জানতে চাই, ইভিএম পদ্ধতি পুরোটাই বাতিল করা হয়েছে, কিন্তু এতে আসলে ভোট গণনায় অনেক সময় লাগবে না? এটা আমাদের পরামর্শ ছিল যে ইভিএমটা বাতিল করা, কারণ এই ইভিএমটা ত্রুটিপূর্ণ একটা ইভিএম। আপনি যদি এই ইভিএমটা ব্যবহার করা হচ্ছে 2017 সাল থেকে, আমি যতটুকু মনে করতে পারছি।
এবং বিভিন্ন নির্বাচনে যখন এটা ব্যবহার করা হয়েছে তখন আমরা নানা রকম ত্রুটি দেখতে পেয়েছিলাম। যেমন ধরুন যে মেশিনটা স্লো হয়ে যাওয়া, তারপরে এটার সঙ্গে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ওই যে ভোটার ভেরিফাইবল অডিট ট্রেল যেটা থাকে সেই জিনিসটার সঙ্গে নাই। অর্থাৎ আমি যে ভোটটা দিচ্ছি কোন প্রতীকে দিচ্ছি এটার কোনো প্রুফ আমি রাখতে পারছি না, দেখতে পাচ্ছি না। তো এই কারণে আমরা এটাকে ত্রুটিপূর্ণ মনে করে এই মেশিনটাকে বাদ দেওয়ার কথা বলেছি। বাট বাদ দেওয়া আমরা কিন্তু বলিনি যে ভবিষ্যতে ইভিএম হবে না, বরং আমাদের একটা পরামর্শ আছে ভবিষ্যতে একটু ভালো মানের ইভিএম, অর্থাৎ যেটা দিয়ে মানুষের ট্রাস্ট অর্জন করা যায়। যেহেতু এখন সারা দেশ সারা দুনিয়া ডিজিটালাইজ হয়ে যাচ্ছে, কাজে আস্তে আস্তে নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে। বাট সেক্ষেত্রে সাউন্ড মেশিন তৈরি করে তারপর যেতে হবে। আরেকটা বিষয় যদি আমি একটু জানতে চাই, প্রার্থীদের স্বচ্ছতা নিশ্চিত করতে দেশীয় বিদেশি উৎস সব আয়ের উৎস এবং সম্পত্তির বিবরণ এফিডেভিটের মাধ্যমে প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে। এতে আসলে নির্বাচনে আসলে কতটুকু স্বচ্ছতা এবং জবাবদিহিতা তৈরি হবে বা কালো টাকার দৌরাত্ম্য কমবে বলে আপনি মনে করেন? আপনি একটা জিনিস দেখেন খেয়াল করে, আমাদের দেশের অনেক প্রার্থী এই যে বিগত যে নির্বাচনগুলো হয়েছে দেশের বাইরে তাদের অনেক সম্পত্তি আছে, বাট সেই সম্পত্তি কখনো কোনো প্রার্থী তাদের হলফনামায় দেখিয়েছে বলে মনে হয় না, আমার জানা নেই। এবং তারপরে যখন পত্রপত্রিকায় রিপোর্ট আসছে তখনও কিন্তু ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। হলফ করে তথ্য গোপন করাটা আমাদের আইন অনুযায়ী, তার তো প্রার্থীরা থাকতে পারে না, ইলেকশন করা দূরের কথা, কিন্তু তার যে নির্বাচন হয়েছে সেটা বাতিল করা হয় নাই। কাজেই এটা এক ধরনের স্বচ্ছতা আনবে এবং যারা কালো টাকার মালিক তারা ভেবেচিন্তে নির্বাচনে প্রার্থী হবেন। আরেকটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে, নির্বাচন প্রক্রিয়ায় মিডিয়ার উপস্থিতি, মানে ভোট গণনা এবং ভোট প্রদান এই দুই সময় মিডিয়ার উপস্থিতি আসলে এটা তো থাকা জরুরি, আপনি কি মনে করেন? আপনি যত বেশি গণমাধ্যম যত বেশি পর্যবেক্ষক ডিপ্লয় করবেন নির্বাচনের স্বচ্ছতা তত বাড়বে, এটার কোনো বিকল্প নেই। এবং এবং নির্বাচন পর্যবেক্ষণটাই এখন পর্যন্ত একটা নির্বাচনের কোয়ালিটি বোঝার একমাত্র রাস্তা এখন পর্যন্ত, সেটা পর্যবেক্ষকরাই করে থাকুক আর গণমাধ্যমে করে থাকুক, যারাই করে থাকুক, কারণ গণমাধ্যমও কিন্তু এক ধরনের পর্যবেক্ষণই করে থাকে, একটা ওয়াচডগ হিসেবে কাজ করে। কাজেই যত বেশি এক্সেস আপনি দিবেন তত বেশি নির্বাচনের স্বচ্ছতা বাড়বে। এবং আপনি ধরেন তারা এক ধরনের গার্ড হিসেবে কাজ করে, একটা কেন্দ্রে যখন পর্যবেক্ষক থাকবে মিডিয়া থাকবে তখন কিন্তু কেউ অন্যায় করার সাহস পাবে না। একটা ক্যামেরার সামনে যদি দুষ্কৃতিকারীরা পড়ে তারা কিন্তু চিন্তা করবে যে আমি এখানে জাল ভোট দেওয়া যাবে না, তাহলে ক্যামেরা ধরা পড়বে। তো এটা একটা বড় পজিটিভ দিক আছে। এছাড়া নতুন সংশোধনে পলাতক আসামিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া প্রতিটি জেলায় নির্বাচন অফিসার নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তাকে। সেটা নির্বাচন স্বচ্ছ করার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? এটা স্বচ্ছ না। প্রথম যেটা আপনি বললেন এটা বেসিক্যালি একজন যিনি পলাতক আসামি উনি আদালতের রায় অমান্য করে পলাতক, আদালত ওনাকে হাজির হতে বলেছে, পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে, তারপর উনি হাজির হন নাই, তাহলে উনার তো নির্বাচন করার কোনো লজিক থাকতে পারে না, কোনো গ্রাউন্ড থাকতে পারে না। উনি যদি নির্বাচন করতে চান তাহলে ওনাকে আদালতে হাজির হতে হবে, উপস্থিত হবে, আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারপর নির্বাচন করতে হবে। উনি পলাতক বা পুরানি মানে কি, উনি আইনটাকে শ্রদ্ধা করেন না, ওনার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকতে পারে না। আরেকটা বিষয় আপনার কাছে একটু যদি জানতে চাই, জামানতের পরিমাণ 20,000 থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে, কিন্তু একজন প্রার্থী কত টাকা খরচ করতে পারবেন সেটা এখন কত, বা সেটা কি আসলে আপনারা আরো কমানোর বা বাড়ানোর কোনো সুপারিশ করেছেন? এটা আমরা বোধহয় আমাদের যা ছিল 25 লাখ সর্বোচ্চ, আমার কাছে মনে পড়ে আমরা ওইটাই রেখেছি বাড়ার। এটাতে আমরা বাড়ানোর প্রস্তাব বা কমানোর প্রস্তাব করি নাই। বাট এটা আসলে ভেবে দেখা দরকার যে এখন যে যুগ সেটা একটা ব্যাপার, মানে যে আমাদের যে নির্বাচনের কস্ট সবকিছু বেড়ে গেছে। আবার একই সঙ্গে আমরা কিন্তু আরেকটা কাজ করেছি, এই খরচটা কমে যাবে এই জন্য 25 লাখ বলি, সেটা হচ্ছে আমরা কিন্তু পোস্টারের ব্যবহার বন্ধ করতে বলেছি। নির্বাচনে কোনো পোস্টার থাকবে না। তবে ওই দিক থেকে চিন্তা করলে কিন্তু যে অর্থটা আগে থেকে ছিল ওইটাকে এই জন্য আমরা বাড়াইনি। কিন্তু প্রার্থীরা কি আসলে ওই 25 লাখ টাকায় সীমাবদ্ধ থাকেন? আপনাদের অবজারভেশন কি বলে? না, বেশিরভাগ ক্ষেত্রে থাকেন না এবং এই জন্যই এই প্রত্যেক প্রার্থী যে নির্বাচনের 30 দিন পরে তাদের যে ব্যয়ের একটা রিটার্ন জমা দেয় ওইটাকে একটা অডিট করার প্রস্তাব আমরা করেছি, এটাকে ভেরিফাই করার প্রস্তাব দিয়েছি আমরা। আরেকটা বিষয় এবার নতুন ভাবে খুব যুক্ত হয়েছে, সেটা হচ্ছে যে নির্বাচনী কর্মকাণ্ডে যারা মানে নিযুক্ত থাকেন বা দায়িত্বরত থাকেন তাদের পোস্টাল ভোটের একটি ব্যবস্থা, সেটা আসলে কতটুকু সম্ভব হবে? নির্বাচন সুষ্ঠু করার পাশাপাশি এটা করা একটু কি প্রেসার হয়ে যাবে কর্মকর্তাদের প্রতি? এটা তো আসলে আমাদের আইনে আগে থেকেই ছিল, বাট আমরা এটাকে ওইভাবে বাস্তবায়ন কখনোই করতে পারি নাই, কারণ ভোটটা তো
প্রত্যেক ভোটারের অধিকার, প্রত্যেক নাগরিকের অধিকার। এখন একজন যিনি নির্বাচন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, নির্বাচন ব্যবস্থাপনার সঙ্গে জড়িত, তার ভোটের অধিকার আমরা নষ্ট করতে পারি না। আমার কাছে মনে হয় না, যেটা তো অনেক দেশে আছে, অনেক জায়গাতে আছে, অনেক জায়গায় আছে। যে যারা এইরকম নির্বাচন এই কার্যক্রমের সঙ্গে জড়িত তারা ভোট দেয়। কাজেই আমার কাছে মনে হয় না যে এটা নির্বাচন আয়োজনের ক্ষেত্রে, ব্যবস্থার ক্ষেত্রে কোনো বাধা হবে। আপনার কাছে একটা শেষ প্রশ্ন আমার, এই যে সংশোধনীগুলো আনা হলো এবং সেটি পাশ হলো, এর মাধ্যমে আসলে নির্বাচন প্রক্রিয়া কতটুকু স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হবে বলে আপনি মনে করেন? আমি প্রত্যেকটা ইস্যু এগেনস্টে যেটা বললাম, আমি যদি একটা কনক্লুশন ড্র করি, তাহলে আমি বলবো যে বাংলাদেশ নির্বাচনী স্বচ্ছতার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল, একটা নতুন মাইল ফলক স্থাপিত হলো। বাট এখন যেটা হবে, এগুলোর সঠিক বাস্তবায়ন, ইমপ্লিমেন্টেশন, শুধু আইনে থাকলে হবে না, এটা বাস্তবায়ন দরকার হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।